সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নতুন এক থানা ও ৩ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন। ঢাকা জেলায় যুক্ত হলো পূর্বাচল। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২,০০০, আহত ১০,০০০-এরও বেশি। রাজধানীর উপকণ্ঠে অবস্থিত পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পাশাপাশি চট্টগ্রামে নতুন একটি থানা এবং চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে ৩টি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। উপজেলা ৩টি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গুরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না হয় রাজনৈতিক সংকটের সমাধান হচ্ছে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকালে জাতীয় সংসদের এলডি হলে বাজেট পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জনগণ সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের না। কোনো দলের স্বার্থে আইন হোক তা বিরোধী দল চায় না। 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে জামায়াত আমির বলেন, বড় বাজেট দেওয়া অপরাধ নয়, তবে এটি বাস্তবায়ন করার সক্ষমতা এবং দুর্নীতি রোধ করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বিপ্লবের প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট গণভোট গুম হয়ে গেছে, প্রেক্ষাপট স্বাধীন বিচার বিভাগের উপরে হাত দেওয়া হয়েছে। এই ধরনের মেজর যে সমস্যাগুলো, যেটার কারণে অতীতে ফেসিবাদ কায়েম হয়েছিল, সেই সমস্ত বিষয় যদি রাখা হয় তাহলে কেনই অভ্যুত্থান হয়েছে? এই জন্যে প্রয়োজন হবে একটা বিপ্লবের। এই বিপ্লবে বিএনপিও সঙ্গী হইলে আমরা বলবো ওয়েলকাম। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রথম দিনে রাজধানীর রায়ের বাজারে অভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারত করেন দলটির নেতারা। বুধবার দুপুরে রায়ের বাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারত করতে যান তারা। কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর হয়েছে, কিন্তু গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত দেশ এখনো পাওয়া যায়নি। এই সময় জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি জানান তিনি। সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণঅভ্যুত্থানের সাথে আছে। এবং জুলাই গণঅভ্যুত্থান জাতীয় জাদুঘর, যেটা সেই জাদুঘর খুলে দেওয়া হচ্ছে না। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, যখন না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পতন ঘটে দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের এই আন্দোলনের বীজ রোপণ হয়েছিল 2 বছর আগের এই দিনে। 5 আগস্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি এবং সরকারের ডাকা অনির্দিষ্টকালের কারফিউ চলছিল। বেলা 11টার পর থেকে ঢাকার পথে ঢল নামে মানুষের। কারফিউ ভেঙে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন তারা। এক পর্যায়ে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার সহ গুরুত্বপূর্ণ পয়েন্ট লোকারণ্য হয়ে ওঠে। দুপুর 1:30টার কিছু পরে খবর আসে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন সরকারি ভবনে ঢুকে উল্লাস করে সাধারণ মানুষ। এবার একটু পেছনে যাওয়া যাক। ঘটনার শুরু ওই বছরের 5 জুন। ছাত্র আন্দোলনের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা প্রথা বাতিল করে
2018 সালে একটি পরিপত্র জারি করেছিল সরকার, কিন্তু 2024 সালের 5 জুন সেই পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করে হাইকোর্ট। এতে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ মোট 56% কোটা পুনরায় বহাল হয়ে যায়। এর প্রতিবাদে নতুন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা এবং কোটা বাতিলের নির্বাহী আদেশ জারির দাবি জানান। সরকারকে দাবি মানার জন্য 30 জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। সরকারের তরফ থেকে কোনো ঘোষণা না আসায় 1 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশব্যাপী আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা, যা পরবর্তীতে 36 দিনের গণ আন্দোলনে রূপ নেয়। এই 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের পাদদেশে সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন, 4 জুলাইয়ের মধ্যে দাবি আদায়ে কার্যকর উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে। তখন বিষয়টিকে একেবারেই গুরুত্ব দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর আন্দোলন ক্রমেই তীব্র হতে থাকে। তখন ছাত্র জনতার উপর হামলা শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। 15 জুলাই থেকে সহিংসতা আর 16 জুলাই থেকে শুরু হয় প্রাণহানি। প্রতিদিনই বাড়তে থাকে মৃত্যুর মিছিল। প্রাণ হারান আবু সাইদ, মীর মুগ্ধ, ওয়াসিম সহ 864 জন। বেসরকারি হিসেবে যা আরও বেশি। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। চিকিৎসকদের জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আল্লাহর পরে যদি কোনো মানুষ মানুষের উপর নির্ভর করে, দ্যাট ইজ ইউ দ্য গাইস। আপনারা যদি এক ফোঁটা বীজ দেন যেটা ওষুধ খাও, ডাক্তার খাবে, আমি যদি বলি আমারটা খাও, আমার সন্তানও খাবেন, আপনাদেরটা খাবে, কাজে আপনাদের গুরুত্ব কত অপরিসীম। সেখানে আপনাদেরও তো সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি and obligation. You have to understand the medical ethic is tantamount to moral ethics. কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। আজ ভোর 6টায় ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি হ্রাস পেয়ে বিপদসীমার 24 সেন্টিমিটার, সেতু পয়েন্টে ধরলার পানি 72 সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি 36 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি কমছে। বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর আত্রাই ও ছোট যমুনা নদী সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় এসব নদীর পানি 25 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে নদী তীরবর্তী নিচু এলাকার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। উত্তরের জনপদে প্রবাহিত তিস্তা নদী কখনো আশীর্বাদ, কখনো আবার অভিশাপ। প্রতিবছর ভাঙন, বন্যা আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করেই জীবন কাটছে তিস্তা পাড়ের হাজারো মানুষের। এটি তিস্তা নদী, উত্তরের মানুষের জীবনের সঙ্গে মিশে থাকা একটি নদী। কিন্তু এই নদী যেমন জীবিকা দেয়, তেমনি কেড়ে নেয় ঘর, জমি আর স্বপ্ন। তিস্তা পাড়ের অনেক পরিবার প্রতিদিন লড়াই করে টিকে থাকার জন্য। অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ, মাছ ধরা, গবাদি পশু পালন এবং দিনমজুরি। কিন্তু বর্ষা এলেই বদলে যায় সব হিসাব। নদী ভাঙনে হারিয়ে যায় ফসলি জমি ও বসত ভিটা। প্রচুর স্রোত হওয়ার কারণ হচ্ছে কি, ভারত পূর্ব পরিকল্পিতভাবে বর্ষাকালে সবসময় পানিটা ছেড়ে দেয়, সেই জন্য স্রোতের সৃষ্টি হয়েছে। এবং যে তিস্তার আশেপাশে যে নিম্ন অঞ্চলগুলো আছে, প্রতিটা নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে এবং আশেপাশের যে নদী ভাঙনের কারণে বাড়িগুলো ভাঙন হচ্ছে। একটা যেখানে আবার বসত বাড়ির থেকে কিছু আবার শাকসবজি আবাদ করে খাবো, এটুকু আবাদ করে খাইতে পারি না। মনে করে হিড়িম করে বন্যা উঠলো, যেটুকু আবাদ করছে ওটুকু মনে করে নিয়ে গেল। আমরা খুব রিস্কে আছি। তিস্তা যদি আমাদের বাস্তবায়ন হয়, তাহলে আমাদের হাজার হাজার একর সম্পত্তি আমাদের কৃষি আওতায় চলে আসবে। গরু, বাছুর, ছাগল, ছেলি, মানুষ, দুনুষ সব রাস্তায় আসে। রাত যায় তো রাস্তার কাটেন দেখবি। বন্যার সময় আমাদের চুলে ডুবে যায়, রান্না বান্নার সমস্যা হয়। তাছাড়া আমাদের এমন সময় হয় আমরা ঘরেও থাকতে পারি না। এখন যে পরিস্থিতি, আমাদের এক সপ্তাহের মধ্যে আমাদের এখান থেকে চলে যাওয়া লাগবে। এই ভিডিওতে আমি যে যাবো যে কোথায়, আমি নিজেও বলতে পারতেছি না। বিশেষ করে যখন আমাদের পানির প্রয়োজন, তখন আমরা পানি পাই না। আর যখন আমাদের পানির প্রয়োজন নাই, তখন এই তিস্তায় এত বেশি পানি আসে, যেটা আমাদের শুধু উপকার নয়, আমাদের অনেক ক্ষতি করে।
বছরের পর বছর ধরে এই মানুষগুলো কেবল একটি নিরাপদ জীবনের স্বপ্ন দেখছেন। অনেকের প্রত্যাশা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদী ভাঙন কমবে, কৃষিতে শেষের সুযোগ বাড়বে এবং বদলে যাবে তিস্তা পাড়ের মানুষের জীবন ও জীবিকা। এখন তাদের একটাই চাওয়া, নদীর সঙ্গে যুদ্ধ নয়, নদীকেই ঘিরেই নিরাপদ ভবিষ্যৎ। তিস্তা লাখো মানুষের জীবন ও জীবিকার অংশ। তাদের এই দীর্ঘদিনের সংগ্রাম কতটা বদলাবে সেটি এখন দেখার অপেক্ষা। আমরা মিঠু, দীপ্ত সংবাদ, তিস্তা, নীলফামারী। ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে 600 কেজি হাড়িভাঙা ও আম্রপালি জাতের আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আম ভর্তি একটি কাভার্ড ভ্যান আগরতলা স্থলবন্দরে পৌঁছে। আমগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করে আখাউড়া স্থলবন্দরের সিএনডিএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল। জানা যায়, প্রতি বছরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে উপহার হিসেবে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আম পাঠানো হয়। এর বিপরীতে ত্রিপুরা রাজ্য সরকারের তরফ থেকেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার বিখ্যাত কুইন জাতের আনারস পাঠানো হয় উপহার হিসেবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 1943 জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন 10,000-এরও বেশি মানুষ। কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, ভয়াবহ এই ভূমিকম্পে প্রায় 59,000 ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত ভবনের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে গেলেও সীমিত সক্ষমতার কারণে অনেক এলাকায় এখনও পৌঁছানো সম্ভব হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ভবন ধসে পড়ার প্রায় 24 ঘন্টা পর থেকেই ধ্বংসস্তূপ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। সময়ের সঙ্গে সেই দুর্গন্ধ আরও তীব্র হয়েছে। তবুও নিখোঁজ স্বজনদের আশায় বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের পাশেই অপেক্ষা করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার সুপ্রিম কোর্ট 6-3 ভোটে ট্রাম্পের নীতিটিকে অবৈধ বলে রায় দেয়। এর মাধ্যমে আদালত 1 শতাব্দীরও বেশি সময় ধরে প্রচলিত সেই সাংবিধানিক ব্যাখ্যাই বহাল রাখল, যার অধীনে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রায় সবাই দেশটির নাগরিক হিসেবে স্বীকৃত। প্রেসিডেন্ট ট্রাম্প গত বছরের 20 জানুয়ারি এক নির্বাহী আদেশ জারি করেন। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনো শিশুর বাবা মা যদি মার্কিন নাগরিক কিংবা বৈধ স্থায়ী বাসিন্দা না হন, তাহলে সেই শিশুকে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব দেওয়া হবে না। কিন্তু সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা রায়ে বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী দেশটিতে জন্ম নেওয়া শিশু নাগরিকত্বের অধিকারী। ফলে ট্রাম্পের নির্বাহী আদেশ সাংবিধানিক সুরক্ষার সঙ্গে সাংঘর্ষিক। এই ছিল এখনকার মতো। রাত 11টায় পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।